স্বাগতম, শুভ সন্ধ্যা। টেকনো টাইম, টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যতম একটি কলেজ টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। এখানেও কৃতিত্বটা কিন্তু আমার এসএনইউ এর চ্যান্সেলর সত্যম রায়চৌধুরীকে দিতেই হয়। তার কারণটা হচ্ছে যে বাটানগরের ভারী চমৎকার জায়গা। আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এদের এখানে যে ওয়ার্কশপগুলো আছে সেগুলো কিন্তু ঈর্ষণীয়। মানে কলকাতা শহরের উপর বা পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের ওয়ার্কশপ বা ল্যাবরেটরি মানে খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এইদের এই কলেজের ব্যাপারটা। তো টেকনো ইন্টারন্যাশনাল একটা তো আমরা জানি সল্টলেক, অপরটা হচ্ছে গিয়ে বাটানগর। এবং বাটানগরে যাতায়াতের খুব সুবিধা রয়েছে। শিয়ালদা থেকে সব ট্রেন যায় বাটানগর, ওখানে নুঙ্গিতে নামলেই সামনে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর সুমন কুমার লাহা। ওয়েলকাম প্রফেসর লাহা। এবং রয়েছেন সৌরভ কর্মকার, প্রফেসর সৌরভ কর্মকার। হি ইজ এইচওডি বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল। তাহলে আমরা যখন পড়াশুনো করতাম তখন আমাদের কাছে কোর্স সাবজেক্ট ছিল চারটে: মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সটা কিন্তু তখন ছিল, 70 দশকে ছিল। এখন ব্যাপারটা হচ্ছে এটা এখন ভাঙতে 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 অনেকগুলো টুকরো হয়েছে। যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এসছে, আইটি এসছে, আইটিটাকেও ভাঙা হয়েছে। এখন তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে এআই এসছে। তো যেটা প্রফেসর লাহাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে এআই ব্যাপারটাকে আপনারা কি করে ইমপ্লিমেন্ট করছেন আপনাদের ইলেকট্রনিক্সে? দেখুন প্রসূন স্যার, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমরা কোনো একটা রোবট দেখি বা কোনো একটা ক্রেন দেখি, তো সেটা আমরা দেখি যে কোনো ফিল্ডে সেটা অটোমেটিক অপারেট করছে। তো এখানে নিশ্চয়ই তার পেছনে কোনো একটা সিস্টেম আছে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে অপারেট করছে। তো এআই যদি বলি যে আমরা এটা একটা মডার্ন ফিল্ড, আমরা মোবাইল ফোন সবার হাতেই এখন আছে। তো সেখানে মোবাইল ফোনে আমরা কেউ গুগল জেমিনাই ইউজ করি, কেউ চ্যাট জিপিটি ইউজ করি, কেউ আরও অন্য কিছু এআই টুল আমরা ইউজ করি। তো এগুলোর যারা কোম্পানি, যেমন মেটা মানে ফেসবুক, মার্ক জুকারবার্গ তার কোম্পানি আছে এআই, বা গুগল জেমিনাই আমরা সুন্দর পিচাইয়ের নাম শুনেছি, সিইও গুগলের, তার কোম্পানি, বা আমরা চ্যাট জিপিটি স্যাম অল্টম্যান আছে। তো এগুলো হচ্ছে মডার্ন ফিল্ড। মানে 2015-এর পর থেকে কিন্তু আমাদের এআইয়ের এই যে ফিল্ডটা সেটা আমরা ম্যাসিভভাবে টেকনোলজিক্যাল ফিল্ডে আসছে এবং আস্তে আস্তে আমাদের স্টুডেন্টরা বা যে কোনো আমাদের আজকের যে জেনারেশন তারা এগুলোকে বেশিভাবে ইউজ করছে। সেগুলো স্টার্টিং ফ্রম মোবাইল ফোন থেকে, কম্পিউটার থেকে শুরু করে, এবং যে প্র্যাকটিক্যাল ফিল্ড সেখানে আমি যেমন এক্সাম্পল দিলাম, ক্রেন থেকে শুরু করে রোবট থেকে শুরু করে সব জায়গাতে ইউজ হচ্ছে। কিন্তু এই যে এআই যে ফিল্ডটা, এটা কম্পিউটার সায়েন্সেরই কিন্তু একটা মডার্ন ভার্সন। তাহলে এআই হচ্ছে এন্ডটা, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদেরকে মেশিন লার্নিং রয়েছে। হ্যাঁ, তো তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স। তো আমি যদি একটা ট্রায়াঙ্গেল দেখে নিই, তার ট্রায়াঙ্গেলের একটা পয়েন্ট, আপার পয়েন্টটা ধরুন এআই, তার যে লোয়ার যে দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট কিন্তু হোল্ড করে আছে কম্পিউটার সায়েন্স এবং একটা পয়েন্ট হোল্ড করে আছে ইলেকট্রনিক্স। কারণ যে আমি যে মোবাইল ফোনটা ইউজ করছি, যে গুগল জেমিনাই ইউজ করছি, গুগল জেমিনাই কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে মোবাইল ফোনের যে মাদারবোর্ডটা আছে, তার ভেতরে যে মাইক্রোপ্রসেসরটা আছে, সে মাইক্রোপ্রসেসরটা কিন্তু একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারই তৈরি করেছে, তাই না? বা ধরুন যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে কিন্তু ওর ভেতরে যে সার্কিট থিওরিটা আছে, নেটওয়ার্ক থিওরি আমরা বলি, তার যে অপারেশনটা, পিসিবি বোর্ডের অপারেশনটা, সেটা কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে। বা কম্পিউটার সায়েন্সের ধরুন এআই আমরা পুরোপুরি আমাদের যে ফিল্ডটা আছে একটা সাবজেক্ট এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং হচ্ছে, ধরুন যদি আমরা একটা পুরো সার্কেল ভেবে নিই, তার মধ্যে 3টে সার্কেল আছে। যে আউটার মোস্ট সার্কেলটা হচ্ছে ওভারঅল ফিল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ভেতরে হচ্ছে আমাদের ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, তার মধ্যে হচ্ছে ডিপ লার্নিং। মানে আমি একদম এআই হচ্ছে পুরোটা, তার মধ্যে আমাদের ডেটা সায়েন্সের ফিল্ডটা আছে, তার মধ্যে আবার ডিপ লার্নিং আছে। মানে ধরুন আমরা একটা যদি এক্সাম্পল দিই, যে আমরা কেউ একজন একটা অ্যামাজনে বা ফ্লিপকার্টে একটা জামা খোঁজ করছি, যে আচ্ছা আমি একটা কুর্তা সার্চ করছি বা একটা পাজামা সার্চ করছি। দেখবেন অনেক সময় আমাদের জোম্যাটোতে আবার দেখি কি
সানডে হলে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমাদেরকে নোটিফিকেশন পাঠায়, আচ্ছা আপনাকে এই খাবার এই রেস্টুরেন্ট থেকে আপনি নিন। তাহলে অটোমেটিক কিন্তু আমাদেরকে সানডে আসলে কিন্তু কেউ একজন আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে, আচ্ছা আপনি কি এই খাবারটা খেতে পছন্দ করছেন, তাহলে এখানে যান। এটা কিন্তু মেশিন লার্নিংয়ের একটা এক্সাম্পল। মানে মেশিনটা এতটা স্মার্ট, সে কিন্তু আমি যে ধরনের জিনিসকে আমি সার্চ করেছি মোবাইল ফোনেতে, সেটাই কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে ফিড হচ্ছে যে আচ্ছা এই লোকটা এই ধরনের জিনিসই সার্চ করে। সেটা কিন্তু একটা মেশিন লার্নিংয়ের এক্সাম্পল। তো কম্পিউটার সায়েন্সের অ্যাডভান্স ভার্সনটা হচ্ছে আজকালকার যুগে যেটা আমরা কলেজে বা স্কুলেতে পড়ছি, এআই। কিন্তু তার বেসিক ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, সেখানে ইলেকট্রনিক্সও আছে, সেখানে ইলেকট্রিক্যাল আছে, সেখানে মেশিন লার্নিং আছে, সেখানে ডিপ লার্নিং আছে, ডেটা সায়েন্স আছে। এই সমস্ত স্ট্রিমগুলো কম্পিউটার সায়েন্সের, আমরা কলেজে বলছি যে কম্পিউটার সায়েন্সের অ্যালাইড ব্রাঞ্চ। এআইএমএল আছে, ডেটা সায়েন্স আছে, সাইবার সিকিউরিটি আছে, আইওটি আছে। এই সবগুলোই কিন্তু কম্পিউটার সায়েন্স থেকেই কিন্তু এআই গেছে। না, এখানে একটা প্রশ্ন থাকে যেটা, সেটা ধরুন না, আপনি যখন স্টুডেন্ট ছিলেন বা আমরা ছিলাম যখন, তখন এআই এর প্রশ্নই নেই একদম। তাহলে এআই ক্লাসগুলো নেবে কি করে টিচাররা? দেখুন, একজন যে কম্পিউটার সায়েন্সের টিচার আছে বা আমার যখন ইলেকট্রনিক্সের টিচার, তাদের কিন্তু বেসিক ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু আমি যেমন বললাম যে আমি যে গুগল জেমিনাইটা ইউজ করছি, সেখানে যে গুগল জেমিনাই তো এন্ডটা, তার ব্যাকগ্রাউন্ডে যে কোডিংটা করেছি, তাকে যে সেই লেভেলে স্মার্ট বানাচ্ছি। গুগল জেমিনাইকে আমি একটা কিছু একটা লিখছি, সঙ্গে সঙ্গে সে আমাকে আনসার দিচ্ছে, আবার একটা কিছু লিখছি, সঙ্গে সঙ্গে সে আবার একটা ফিডে আমাকে আনসার দিচ্ছে। তার ব্যাকগ্রাউন্ডে যে কোডিংটা চলছে সেটা কে করছে? সে কিন্তু একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারই করছে। তার যে ওই যে পুরো হার্ডওয়্যারটা যে ডিজাইন করছে, সে কে করেছে? সে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারই করেছে। সুতরাং আপনাদের টিচারের, হ্যাঁ, আমাদের টিচাররা রেপুটেড ইনস্টিটিউট থেকে, আইআইটি থেকে বা এনআইটি থেকে বা যাদবপুর থেকে পাস করা টিচাররা, ম্যাডামরা, স্যারেরাই আছেন। তারা কিন্তু কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল থেকেই ক্লাসরুমে যে তাদেরকে আমরা এআই বিষয়ে তাদেরকে আমরা আমি প্রফেসর কর্মকারের কাছে যাব যে ইলেকট্রিক্যাল, দেখুন টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে কোর ইঞ্জিনিয়ারিং আমরা যেটা জানি যে আজকের পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল যখন প্রচুর ইন্ডাস্ট্রি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল, এবং সেই ইন্ডাস্ট্রি চলতে গেলে যেটা কম্পালসারি ব্যাপার ছিল যে একটা ইন্ডাস্ট্রিতে ডেফিনিট করেই একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাস্ট। ইলেকট্রনিক্সের তখন যে ব্যাপারটা ছিল, তখন তো ইলেকট্রনিক্স বলতে যেটা হচ্ছে কি যে আচ্ছা ইলেকট্রনিক্সের উপর পড়াশুনো কর, থিওরিক্যালি অ্যাপ্লিকেশনের দিকে ততটা তখন কিন্তু লাগতো না, মানে তখন তো কম্পিউটারই আসেনি, তো ইলেকট্রনিক্সের কাজ কারবার দেখাবে কী করে, ওই আর কি একটা ভয়কট ব্যাপার ছিল, কিন্তু কোরের মধ্যেই আমরা ফেলেছি। কিন্তু ইলেকট্রিক্যাল ইজ এ মাস্ট একটা ইন্ডাস্ট্রি করতে গেলে। এখন নতুন সরকার এসে তারা তো ইন্ডাস্ট্রি আনবেন বলছেন, তো সেই ক্ষেত্র থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ কি, এবং এআই এসে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কী করবে? স্যার যেটা বললেন, যেরকম আমাদের এখন কারেন্টলি যে এআই মডেলগুলো ইউজ হচ্ছে, এই জেমিনাই হোক, চ্যাটজিপিটি, ক্লড, পারপ্লেক্সিটি, অনেক কিছু আছে। এবার সেইগুলো চালাতে গেলে কোথাও না কোথাও একটা এআই ডেটা সেন্টার ইনস্টল করা হয়েছে। মেটার নিজস্ব ডেটা সেন্টার আছে, অ্যামাজনের নিজস্ব ডেটা সেন্টার আছে। এই ডেটা সেন্টারগুলো অ্যাট আ টাইম একটা ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা প্রসেস করছে। এবার প্রসেস করার জন্য স্যারজন বললেন প্রসেসরের প্রয়োজন। ওই হার্ডওয়্যারটা কে বানাচ্ছে, ডিজাইন করছে? ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স। এবার আর কি লাগবে? ডেটা স্টোরেজ লাগবে। ডেটা স্টোরেজ মানে আমার সার্ভার প্রয়োজন, একটা দুটো সার্ভার না, বিশাল বড় এরিয়া। মানে ধরে নিন অ্যামাজনের একটা ডেটা সেন্টারের এরিয়া হলো 1200 একর, মানে দ্যাট ইজ অ্যারাউন্ড 5 স্কোয়ার কিলোমিটার। এবার এই যে সার্ভারগুলো, সার্ভারে কী দরকার? আনইন্টারাপ্টেড পাওয়ার, মানে 24/7 সেখানে এনার্জি প্রয়োজন। কতটা এনার্জি? মেগাওয়াট, গিগাওয়াট রেঞ্জের এনার্জি। আর কি লাগবে? কুলিং লাগবে, হাই এফিশিয়েন্ট কুলিং, সার্ভারগুলো যাতে গরম না হয়ে যায়, তাহলে ডেটা প্রসেসিং বন্ধ হয়ে যাবে। এবার এই ডেটা সেন্টারের জন্য প্রয়োজন তাহলে কি? আমার একটা ডেডিকেটেড পাওয়ার গ্রিড লাগবে, বা একটা অফ গ্রিড একটা জেনারেটিং স্টেশন, শুধু যেটা এআই ওই ডেটা সেন্টারগুলোকে সাপ্লাই দেবে। এবার এটার যে কন্টিনিউয়াস রিয়েল টাইম মনিটরিং, ফল্ট অ্যানালিসিস, ভোল্টেজ স্টেবিলাইজেশন বলুন, ফল্ট রিমুভ করা, মেনটেনেন্স করা, এটা কে করবে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করবে। তারপর আসি যদি কুলিং, এই কুলিং সিস্টেমটা কে ডিজাইন করবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আই থিঙ্ক যে ইলেকট্রিক্যাল হোক কি মেকানিক্যাল, কোড ইঞ্জিনিয়ার সে যে সাবজেক্ট হোক, ইভেন সিভিল, আমাদের প্রয়োজন বেসিক্যালি এআই এর, আমাদেরকে প্রয়োজন। কারণ এআই এর ওভারঅল এক্সিস্টেন্স আমাদের এই কোর টপিক বা কোর সাবজেক্টগুলোর ওপর ডিপেন্ড করে আছে। তা এখন তো মেকানিক্যাল ইলেকট্রিক্যালে পুরোদস্তুর এআই অ্যাপ্লিকেশন হচ্ছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন তো নলেজটা তো আমার সে কোরই থাকছে। আমি ধরে নিন ওই যেটা বললাম পাওয়ার গ্রিড,
পাওয়ার গ্রিডে ফল্ট আমাকে কোথাও ফল্ট হচ্ছে ডিটেক্ট করতে হবে, আমাকে এখানে মেনটেনেন্স করতে হবে। এবার এখন কারেন্ট যা সিস্টেম আছে সেখানে কি হচ্ছে, ফল্ট আগে কোথাও ট্রিপ করছে, আমি তারপর মেনটেনেন্সটা করছি। এআই দিয়ে আমি কি করতে পারবো, এআই দিয়ে আমি ওটা প্রেডিক্ট করতে পারবো, আমি ওইখানে ওই গন্ডগোলটা হয়ে গেছে। ফোরকাস্ট করতে পারবো। তাহলে মেনটেনেন্সটা যেটা 6 মাস পর করছি, আমি অতক্ষণ ওয়েট করছি না, তার আগেই জিনিসটা সলিউশন বার করছি। তাহলে কি এটাও হয় যে ধরুন বিদ্যুৎ চমকাচ্ছে বা বাজ পড়বে, লাইটনিং অ্যারেস্টার যেটা থাকে, লাইটিং, এগুলো কি এআই ধরে ফেলতে পারবে? এআই ধরে ফেলতে, মানে ব্যাপারটা হলো যে ভাবে একটা রিজনে খুব বেশি থান্ডারস্টর্ম হচ্ছে, বিদ্যুৎ বেশি চমকাচ্ছে, তাহলে আমি যদি ওকে ওর হিস্টোরিক ডেটা একটা এআইতে ফিড করি, ও প্রেডিক্ট করতে পারবে যে কোন সময়, মানে বছরের কোন সময়টা ওখানে রেগুলারলি ওখানে ফল্ট হচ্ছিল, সেটাও আগে থেকে ফোরকাস্ট করতে পারবে। সিম্পল একটা ওভার সিম্পলিফাই করেই বললাম। না, ঠিক আছে, ঠিক আছে। এগুলো আচ্ছা, পসিবল। প্রফেসর লাহা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো দরকার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মাস্ট, তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ার থাকলেও কি বায়োলজি থাকলেও সেটা বড় কথা না, মানে হি মাস্ট বি স্ট্রং ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ডেফিনেটলি, উইথ ভেরিয়াস টাইপ অফ ক্যালকুলাস, নো আনকম্প্রোমাইজলি এটা হাই সেকেন্ডারিতে থাকতে হয়, তবে তো একটা ইঞ্জিনিয়ার হবে। তার সাথে সাথে ধরুন ডিপ্লোমা অনেকে পড়ে, হ্যাঁ, এটা উচ্চ মাধ্যমিকের পর অনেকে পড়লো, বা এই যে সাবজেক্ট ওয়াইজ যে কতগুলো ব্যাপার আছে, কি কি কোর্স এখানে আপনাদের? দেখুন, আপনি যেটা বললেন যে আমাদের তো যে ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক ফিল্ডগুলো আছে, যে 5টা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স আমাদের কলেজে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে কম্পিউটার সায়েন্স আছে, তারপরে কম্পিউটার সায়েন্সের যে অ্যালাইড ব্রাঞ্চগুলো আছে যেমন এআইএমএল, ডেটা সায়েন্স, আইওটি, সাইবার সিকিউরিটি, এগুলো আছে। তারপরে আমাদের যে কোর ইঞ্জিনিয়ারিংগুলো আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। এর সাথে আমাদের ডিপ্লোমা সেকশনও আছে, ডিপ্লোমা সেকশনে সিভিল আছে, মেকানিক্যাল। মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার হচ্ছে ডিপ্লোমার জন্য? তো মাধ্যমিক পাস করেও সে এলিজেবল, মাধ্যমিক পাস করে সে ডিপ্লোমার জন্য পরে ল্যাটারাল এন্ট্রি নিয়ে, হ্যাঁ, তারপর তো ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেক সেকেন্ড ইয়ারে ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে পারে। এর বাইরে আমাদের যে আরও প্রফেশনাল যে কোর্সগুলো আছে, যেমন বিবিএ আছে, বিসিএ আছে। এবার এখানে যে একটা ব্যাপার আছে যে অনেকে ভাবে যে ধরুন এইচএস যখন সে পড়ছে, মাধ্যমিকের পর আমাদের লাইফে তো জেনারেলি স্টাডির দিক থেকে দুটো ট্রানজিশন আছে, একটা মাধ্যমিকের পর, একটা এইচএসের পর। তো মাধ্যমিকের পর অনেকে হয়তো সায়েন্স অনেকে নেয় না, অনেক সময় আর্টস বা কমার্স নিয়ে নেয়। তো কিন্তু যে কমার্সে পড়ছে, যে আর্টসে পড়ছে, সে হয়তো কমার্স বা আর্টস পড়তে পড়তে তার হয়তো কম্পিউটার সায়েন্সের, কম্পিউটারের হয়তো এক্সেল করছে বা পাওয়ার পয়েন্ট করছে, সেগুলো করতে করতে তার কম্পিউটারের বিষয়ে একটু ইন্টারেস্ট গ্রো করেছে। সে যখন উচ্চ মাধ্যমিকটা পাস করলো, সে ভাবছে যে আমার তো কম্পিউটারটা ভালো লাগছে, তাহলে আমি তো আর্টস বা কমার্স পড়েছি, তাহলে কি আমি টেকনিক্যাল ফিল্ডে বা এই ধরনের কোনো কাজ কি করতে পারবো? সে বিষয়েও আমাদের সুযোগ আছে। তার কারণ হচ্ছে যে বিবিএ বা বিসিএটা এটা কিন্তু নট নেসেসারি যে আমাকে সায়েন্সই পড়তে হবে। না, বিসিএর তো অঙ্কটা দরকার হবেই। না, সেটা তো ঠিক আছে, অঙ্ক দরকার, কিন্তু আমাদের কলেজে এখন যে কোনো টেকনিক্যাল কলেজে একটা প্রভিশন দেওয়া হয়েছে যে ফার্স্ট ইয়ারের যে ব্যাপারটা, সেখানে ধরুন আপনার ম্যাথের যে আপনি সেটা, কারণ এখন তো 4 বছরের হয়ে গেছে। হ্যাঁ, 4 বছর হয়ে গেছে বিবিএ বিসিএ কোর্সটা। তো সেখানে নট নেসেসারি যে আপনি হয়তো এইচএসএ বা মাধ্যমিকে অত ভালো ম্যাথামেটিক্সটা পড়েননি। আমাদের কলেজে সেরকম ভালো কোয়ালিটির টিচার আছে, তারা কিন্তু ফার্স্ট ইয়ারটা যেহেতু একটা জেনারেলাইজড কোর্স, সেখানে কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ স্পেশালি এই দুটোকে কিন্তু স্পেশালি গাইড করা হয়, যাতে করে সে ম্যাথামেটিক্সের যে ক্যালকুলাস আছে, যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ইন্টিগ্রেশন, এগুলো কিন্তু স্পেশালি গাইড করে বিবিএ বা বিসিএর জন্য করা হয়। বিবিএতে লাগছে না? হ্যাঁ, বিবিএ তো ম্যানেজমেন্টের জন্য আছে, ম্যানেজমেন্টের এগুলো আছে। বিসিএতে ধরুন বিবিএ বা বিসিএর ক্ষেত্রে যে ম্যানেজমেন্টের দিকেও যাওয়া যেতে পারে, যদি যারা বিবিএ পড়বে, বা বিসিএতে তারা কিন্তু আইটি সেক্টরেও যে কোনো জব আসে, সেটাও না, বিবিএতে তো আপনার আর্টস কমার্সের যে কোনো ছাত্রই আসতে পারবে, তাদের কোনো অসুবিধা নেই, অঙ্ক ফঙ্করও কোনো ব্যাপার না। হ্যাঁ, ম্যানেজমেন্ট পড়বে। হ্যাঁ, যদি তার অঙ্ক যতটুকু দরকার ততটুকু গাইড করা হবে। এমবিএ এর কি সুবিধা থাকছে, তখন কি এসএনইউতে ভর্তি হতে হবে? সেটা টেকনো ইন্ডিয়া গ্রুপের অনেক কলেজে এমবিএ আছে, এসএনইউতে তো আছেই, টিআইএনটিতে আছে, মেঘনার সাথে আছে, অন্যান্য কলেজে। আমাদের কলেজে এমবিএটা এই মুহূর্তে আমরা দরকার নেই, আপনাদের তো আমাদের ব্যাচেলর কোর্স বিবিএ বিসিএ এগুলো আছে। আচ্ছা, আপনাকে যেটা প্রফেসর কর্মকার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, যে ধরুন স্কিলড যে ওয়ার্কার এখন দরকার হয় বিভিন্ন জায়গায়, তো আপনাদের এখানে তো বিভিন্ন রাজ্য থেকে পড়াশুনো করতে আসে, বিভিন্ন স্টেট, ধরুন আপনার ওয়েস্ট বেঙ্গলেরই, জলপাইগুড়ি থেকে চান্স পেয়ে গেল, কারণ আপনাদের এখানে তো জয়েন্ট এন্ট্রান্স ছাড়া ভর্তি হওয়া যাবে না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো দিতেই হবে, বা AI-EEE আগে যেটা ছিল, তো সে চান্স পেলো, সে এলো। তো তাদের এই স্কিল, এই ছেলেপুলেগুলো কোথায় কিভাবে পড়াশোনা করছে, থাকছেই বা কি, এটা যদি না, যেমন কিছুক্ষণ আগে বললেন ম্যাথস ফিজিক্সটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা নর্মালি সপ্তাহখানেক ফার্স্ট ইয়ারে ক্লাস
নিয়ে ডেফিসিয়েন্সি ধরা পড়ে, কয়েকজনের সেম লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে না। এবার এইটা কারিকুলামে এক্সট্রা ক্লাস দিয়ে আমরা সেটা ম্যানেজ করি, এক্সট্রা টিউটোরিয়াল। এবার যেটা ইঞ্জিনিয়ারিং সফট স্কিল বা এক্সট্রা স্কিল যেগুলো বলছেন, সেটা হলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমাদের ভ্যালু অ্যাডেড ট্রেনিং একটা প্রোগ্রাম হয়। মানে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কিছু টপিক সিলেক্ট করা হয়, স্টুডেন্টরা চুজ করে, যেটা মেজরিটি চুজ করে সেটাই আমরা দিই তাদের। তো যেমন কম্পিউটার সায়েন্সে ধরে নিন আপনার ক্লাউড কম্পিউটিং আছে, তারপর ডেটা অ্যানালিসিস আছে, তারপর ফুল স্ট্যাক এই টপিক। আমাদের ইলেকট্রিক্যাল ইসিতে যেমন খুব কমন এখন, সেটা হলো মেশিন লার্নিং উইথ পাইথন, এটা খুব কমন। মেকানিক্যাল ধরুন সিভিল, এরা চেষ্টা করে ট্রেনিং, ওদের ডিজাইন টুলগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন অটোক্যাড হয়ে গেল, সলিড ওয়ার্কস। তো এই স্কিলগুলো এবার আমাদের মনে রাখতে হবে যে 4 বছর অলরেডি ভাস্ট কারিকুলাম, এবার এই যে এক্সট্রা টাইমটা আমরা তাও চেষ্টা করি যে ডেলি রুটিনের মধ্যে 40 আওয়ার কোর্স বা 30 আওয়ার কোর্স সময় বার করে তাদেরকে একটা এক্সট্রা মানে ইন্টারেস্ট বাড়াতে পারি, কারণ আগেন 40 ঘন্টায় পুরো সাবজেক্টটা শেখা যায় না। তো আমরা চেষ্টা করি এটাই। আর হ্যাঁ, আর 7 সেমে যেটা হয় প্লেসমেন্ট প্রিপারেশন আমরা একটা আলাদা করে করাই, মানে ধরে নিন প্লেসমেন্টের ব্যাপারটা তো খুব নেসেসারি। একদম। তো প্লেসমেন্টের জন্য প্লেসমেন্টে আপনাদের অবস্থানটা কি? অবস্থান এখনও আমি 2025 অগস্ট থেকে এই লাস্ট মান্থ যে আপডেট পেয়েছি, এখনো পর্যন্ত টেকনো গ্রুপে টোটাল 117টা কোম্পানি অলরেডি ভিজিট করেছে। ওরে বাপরে। এখানে আমারও কিছু বলার আছে। আমাদের জেনারেলি প্লেসমেন্টটা তো আমাদের কিন্তু সেন্ট্রাল প্লেসমেন্ট সেল থেকে কন্ডাক্ট করা হয়, যাই হোক না, হ্যাঁ, সেখানেতে কিন্তু মানে সেক্টর 5 হোক বা রাজারহাট ক্যাম্পাস হোক, এটা কিন্তু সব জায়গাতেই ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাম্পাসিং করা হয়। এবং সেখানে কিন্তু আমাদের টেকনো বাটানগর হোক বা সবাই কিন্তু সেখানে যে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সেই জন্য সেখানে যে সেন্ট্রাল প্লেসমেন্ট সেল থেকেই কন্ডাক্ট করা হয়। এবং সেখানে কিন্তু সবাই যে সেখানে প্লেসমেন্টে বসতে পারবে, এবং সেখানে অ্যাজ পার ক্রাইটেরিয়া যে ধরনের কোম্পানিরা আসবে, এমএনসি কোম্পানিরা, সেখানে কিন্তু তারা এলিজিবল হবে। আমি দর্শকদেরকে বলতে চাই যে টেকনো ইন্ডিয়া গ্রুপের এই যে ইনস্টিটিউটগুলো রয়েছে, সত্যমবাবু যার দায়িত্বে রয়েছেন বা তার ইয়েতে ভরসাতে দিব্যি চলছে, সেগুলোর যথাক্রমে এই যে টেকনো ইন্টারন্যাশনাল, একটা তো বাটানগর, অন্যটা রয়েছে নিউ টাউনের দুর্দান্ত, পাশেই এসএনইউ রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি রয়েছে। আচ্ছা, একটা রয়েছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, একটা রয়েছে আপনার নেতাজি সুভাষ, তাদের তো অধ্যাপকরা ইতিমধ্যে এসে ক্লাস এখানে অনুষ্ঠান করে গেছেন। গড়িয়া আরেকটা একদম প্রপার কলকাতার উপর, গত সপ্তাহে বোধহয় আমরা তাদের অনুষ্ঠান করলাম, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবং একই সাথে আমি বলবো যে আরও একটি ইউনিভার্সিটি আছে, সেটা কিন্তু ত্রিপুরাতে আপনাদের একটা চমৎকার ইয়ে করেছেন। ত্রিপুরা, সত্যি তো ত্রিপুরাতে তো একটা সময় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বিই কলেজ বা এখানে চান্স লড়াতে হতো, না হলে হতো। হ্যাঁ, এটা ভালো হয়েছে এখন এটা হয়। আচ্ছা, এই একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো যে অ্যাডমিশন তো চলছে একদম। আচ্ছা, অ্যাডমিশনের মধ্যে এই যেই যে ফলাফল এখানে মানে একটু যদি সিস্টেমটা বলে দেন আর কি। যেইর মানে ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গেলে তো জয়েন্ট এন্ট্রান্স যে এন্ট্রান্স টেস্টটা আছে, সেটা দিয়ে তো ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে হবে। তো এটাই, তারপরে তার র্যাঙ্ক যা হবে সেই র্যাঙ্কের বেসিক্সে কলেজে কন্ট্যাক্ট করে কলেজে। আপনি কি মনে করেন যে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে তার কোয়ালিটি হায়ার সেকেন্ডারি কি স্ট্যান্ডার্ড রেজাল্ট, বা সিবিএসসি বা আইএসসিতে কি স্ট্যান্ডার্ড রেজাল্ট হওয়া উচিত সায়েন্সের স্টুডেন্ট? ইন জেনারেল 60% ক্রাইটেরিয়াটা একটা, হ্যাঁ, একটা মানে কোম্পানিতে সব ক্ষেত্রে নয়, মানে কিছু কিছু কোম্পানিতে আমরা যেটা দেখেছি জেনারেল একটা প্রসিডিওর, ধরুন স্যার যেমন বললেন যে প্রায় 117টা কোম্পানি। আমি আসছি এই প্রশ্নটা রাখছি, একটা ফোন আছে বোধহয়, একটু দেখে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বারাসাত থেকে কথা বলছিলাম, সুনন্দিতা সাতরা। হ্যাঁ বলুন। আমি এবারে এইচএস দিয়েছি, তো আমি জয়েন্টও দিয়েছি, কিন্তু এখন আমি একটু কনফিউজ যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল এই দুটোর মধ্যে কনফিউজ যে কোনটা মানে ঠিকঠাক হবে। আর আরেকটা কথা হচ্ছে, সবাই বলছে যে এই ফিল্ডটা একেবারেই মেয়েদের জন্য প্রপার নয়, কিন্তু কোনটা প্রপার না? মানে সিভিল বা মেকানিক্যালে। সিভিল তো 100% প্রপার। মানে আগেকার দিনে আমাদের 70-80 যুগে মেয়েরা যে ইঞ্জিনিয়ারিং পড়তো তারা সিভিলেই ম্যাক্সিমাম পড়তো। সিভিলটা তো একেবারে মেয়েদের জন্যই, কিন্তু তার পরবর্তী অধ্যায় যেটা জানতে চাই, আমি যদি এখানে মানে এই দুটোর মধ্যে কোনোটা চুজ করি, সেটা কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? তুমি কি চাইছো? তুমি কি চাইছো? ইলেকট্রিক্যাল চাইছো, মেকানিক্যাল?
মেকানিক্যাল আর সিভিল বা মেকানিক্যালের মধ্যে আমি একটু একটা কোন আচ্ছা, জানতে চাইছি। তোমার কোনটা? হায়ার সেকেন্ডারি তো রেজাল্ট বেরোয়নি, মোটামুটি কিরকম আশা করছো, কত পার্সেন্ট? 80 আপ। ভাই ভেরি ভেরি গুড। স্যারেরা উত্তর দেবেন, কি বলবেন? মার্কস তো যিনি ফোন করেছিলেন তো খুবই ভালো মার্কস আছে, Exceptional, ঠিকই আছে, এক্সেপশনাল, হ্যাঁ। 80% মানে তো অনেক ভালো না, মার্কস। ও তো কনফিউজড হয়ে গেছে মেকানিক্যাল কি। সিভিল মেকানিক্যাল আপনি যেমন বললেন যে সিভিল কিন্তু প্রচুর মেয়েরা পড়ে, আরে সিভিল আগে মেয়েরাই পড়তো। হ্যাঁ মেকানিক্যালও প্রচুর মেয়েরা পড়ে। হ্যাঁ। তার কারণ হচ্ছে হায়ার স্টাডিতে যে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, কারণ কোম্পানির বিভিন্ন সেকশন থাকে, কেউ ফিল্ডে থাকে, কেউ অফিস জব থাকে, সব ক্ষেত্রেই। তো মার্কেটিং এন্ড রিসার্চ হ্যাঁ থাকে। সমস্ত ফিল্ডে অনেক ডিফারেন্ট ডোমেন থাকে একটা কোম্পানিতে, সে এলএনটি বলুন বা গ্যামন ইন্ডিয়া বলুন, আমি মেকানিক্যাল বা সিভিলের জন্য বলছি। তো এখানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়েতে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে কিন্তু একটা ড্রয়িং বলে একটা ব্যাপার থাকে। তো ড্রয়িংটা কিন্তু মেয়েরা ভীষণ এক্সপার্ট হয় এখানেতে। তো ড্রয়িংয়ের উপরও যে কোনো এই এলএনটি যে কোম্পানিটার নাম আমি বললাম, খুব বড় কোম্পানি আমরা জানি, লার্সেন অ্যান্ড টুব্রো বা গ্যামন ইন্ডিয়া বা এরকম অনেক বড় বড় কোম্পানি আছে, যেখানে কিন্তু যে ড্রয়িং যে ফিল্ডটা, ড্রয়িংয়ের জন্য কিন্তু প্রচুর জব আমরা দেখেছি টেকনো ইন্ডিয়া গ্রুপে। আমাদের কলেজে তো অনেক ক্যাম্পাসিং করতে এসছে। ড্রয়িং কেন, ডিজাইন ডিজাইন ড্রয়িং এটাই কথা মানে বলতে চাই। ড্রয়িং এন্ড ডিজাইন ব্যাপারটা হচ্ছে একটা ক্যালকুলেশনের ব্যাপার, হ্যাঁ, যেটা হ্যাঁ। ডিজাইনটা দিয়ে দেয় একজন ভালো ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার হ্যাঁ, ডিজাইন দিয়ে দেয়, তার উপরে ড্রয়িং হয়। হ্যাঁ। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে টেবিলে বসেও কাজের প্রচুর আছে, নট নেসেসারি তাকে ওয়ার্কশপে গিয়ে বাটালি চালাতে হবে কিংবা লেদ মেশিন চালাতে হবে কি ক্যাপস্টেন চালাতে হবে, নট নেসেসারি। সে সেগুলোরই ডিজাইন করবে, তাদের একটা প্রোডাক্ট, ধরা যাক যে এটা একটা প্রোডাক্ট, আমার এই গ্লাসটা একটা প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টটা তৈরি করতে গেলে কারখানায় যাওয়ার দরকার নেই, সেই প্রোডাক্টের ডাইমেনশনে একটা তো ড্রয়িং করতে হবে। তো সেই সফটওয়্যারই হবে সব, হ্যাঁ, ডিজাইন সফটওয়্যারই হবে। সফটওয়্যার হবে। সুতরাং মেকানিক্যাল পড়ার ব্যাপারে মেয়েদের কোনো ছুতচ্ছুতের ব্যাপার নেই। একদম, ছেলে মেয়ের একদম। ব্যাপার আলাদা কিছু কোনো নেই। কিছু ব্যাপার নেই, সবাই পড়তে আসে। হ্যাঁ, আমরা যে প্রশ্নটার মধ্যে ছিলাম সেটা বোধহয় উত্তর দিচ্ছিলেন যে এই যে স্ট্যান্ড, আপনি বলছিলেন না না, উনি ক্যাম্পাসিং ওই ক্যাম্পাসিং এর ব্যাপারটা যেটা বলছিলেন। হ্যাঁ, তো আমাদের তো একটু আগে যেটা বললাম যে সেন্ট্রাল প্লেসমেন্ট সেল আছে টেকনো ইন্ডিয়া গ্রুপের, সেখান থেকে অর্গানাইজ করা হয় এবং সমস্ত স্টুডেন্টরা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া থাকে তার উপর বেশ করে সমস্ত কোম্পানিতে তারা বসে এবং সেখানে কিছু স্টেজ আছে, ধরুন প্রথমে অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হয়তো কোডিং রাউন্ড বা কোম্পানিটা ভ্যারি করে, তারপরে ইন্টারভিউ, টেকনিক্যাল রাউন্ড, তারপরে এইচআর, এভাবে হয়। এবার আমাদের কলেজ থেকে যেটা আমরা করি স্পেশালি, যে একটা স্টুডেন্টকে যদি আমাকে প্লেসমেন্ট, ফোর্থ ইয়ার তো জেনারেলি প্লেসমেন্টটা অর্গানাইজ করা হয়, তো একটা প্লেসমেন্ট তো এন্ড প্রোডাক্ট। তো একটা স্টুডেন্ট যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডিপ্লোমা হোক বা বিটেক হোক, সে কিন্তু চাইছে যে আমি একটা ভালো কোম্পানিতে জব পাই, কিন্তু জবটা আমাকে যদি পেতে হয় তার জন্য আমাকে স্কিলড হতে হবে। তো আমরা আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর থেকে যেটা আমরা করি, স্টার্টিং ফ্রম ফার্স্ট ইয়ার থেকে আমরা কিন্তু তাদের মেন্টারশিপ দিই, যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে তার পেছনে একজন করে ডিপার্টমেন্ট ওয়াইজ টিচার থাকে, তার ওভারঅল ওয়েলবিং, সে তার সাইকোলজিক্যাল থেকে শুরু করে তার টেকনিক্যাল থেকে শুরু করে তার প্লেসমেন্ট অবধি, তাকে আমরা কিন্তু একজন মেন্টার তার জন্য আমরা অ্যাসাইন করে দিই, যে সে কী বলছে, তার কোনো অসুবিধা হলে সে কিন্তু সে মেন্টার সঙ্গে যাবে প্রথমে, তারপরে তার করসপন্ডিং যে এইচওডি আছে তার সঙ্গে, এবং সেখানেও যদি সেই প্রবলেমটা সলভ না হয় তখন আমরা প্রিন্সিপাল স্যারের কাছে তাকে পাঠাই, প্রিন্সিপাল স্যার সেটা তাকে পার্সোনালি টেক কেয়ার করে। এবং সেখানে আমরা দেখেছি যে একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার পরে ফোর্থ ইয়ার, আমরা কিছু এর সঙ্গে আরও কিছু আমরা করি, যেমন ধরুন আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করি রেগুলারলি। এই রিসেন্টলি আমরা কোকাকোলা আমাদের মহেশতলার কাছে একটা খুব বিশাল বড় ফ্যাক্টরি আছে, আপনি হয়তো জেনে থাকবেন, ঝিঞ্জিরা বাজার মোড়েতে, সেখানে কিন্তু আমরা ভিজিট করিয়েছি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে। এটা কিন্তু নয় যে আমরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে করেছি, স্টার্টিং ফ্রম ফার্স্ট ইয়ার থেকে কিন্তু তাদেরকে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট কেন করাচ্ছি আমরা, কারণ আমরা ন্যাসকম রিপোর্ট বলে যে একাডেমিক আর ইন্ডাস্ট্রির মধ্যে অনেকটা গ্যাপ থেকে যায়, তাহলে আমাকে তাকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করে তুলতে হবে, যে ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজকর্ম চলছে। তার জন্য আমরা রেগুলার বেসিক্সে আমাদের কলেজ থেকে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর থেকে তাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করাই, ইন্টার্নশিপ করাই। আমরা ইলেকট্রনিক্স থেকে আমরা দূরদর্শন যে গভর্নমেন্টের ডিডি বাংলার অফিস আছে গল্ফ গ্রিনে, সেখানে আমরা রেগুলারলি তাদেরকে ট্রেনিং দিই, তাদের যে থার্ড ইয়ারে পরে যে ট্রেনিংটা আছে, বা যে কোনো ডিপার্টমেন্ট থেকে, সেটা সিভিল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সব সময় কিন্তু আমরা এই যে আমরা ভ্যালু অ্যাডেড ট্রেনিং করাই। আমাদের রিসেন্টলি প্রত্যেক সেমিস্টারের এন্ডে কিন্তু আমরা তাদেরকে একটা বেসিক কোর্স, যে অ্যাপার্ট ফ্রম তাদের সিলেবাস থেকে আমরা ভ্যালু অ্যাডেড ট্রেনিং, যেখানে তাদের যে সিলেবাসে হয়তো এই জিনিসটা সে হয়তো এক্সট্রা কিছু চাইছে, তার জন্য আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে ওভারঅল সমস্ত কলেজে, আমাদের কলেজ অন্যান্য কলেজে তো এক্সট্রা করে তাদেরকে যে এক্সট্রা যে গ্যাপটা থেকে যাচ্ছে, আচ্ছা সিলেবাস এটা আছে, এরপরেও এই স্টুডেন্ট এটা জানতে চাইছে, তার জন্য আমরা ভ্যালু অ্যাডেড ট্রেনিং, ইন্টার্নশিপ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি ভিজিট, এই সমস্ত কিছু, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে, সেখানেতে কমিউনিকেশনটা ইংলিশ স্পোকেন পাওয়ারটা তার কেমন,
সেটাও কিন্তু ইন্টারভিউতে দেখা হয়। এবং তারপরে আমাদের যে লাস্ট বললাম এইচআর রাউন্ডটা, তার জন্য আমাদের যে কমিউনিকেশনের যে ম্যাডামরা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাবে, তারা কিন্তু ওভারঅল ওয়েলবিংটা তাদেরকে দেখে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদেরকে প্লেসমেন্টের জন্য আমরা রেডি করি কলেজ থেকে। আপনার জায়গাটা থেকে বলুন। হ্যাঁ, উনি যেটা বললেন এই কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট যেটা হয়, ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টরা ভার্নাকুলার মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সব জায়গা থেকে আসে। তো তাদের একটা নিজে থেকে শাইনেস, ইন্ট্রোভার্টনেস থাকেই। তো তারা সেই জন্যে তাদের ট্রেনিংয়ের জন্য আমরা ফাইনাল ইয়ারে যখন প্লেসমেন্টটা হয়, সেখানে সমস্যাটা ওই ইন্টারভিউ ফেস করতে গেলে তাদের অনেক ডেফিসিয়েন্সি ধরা পড়ে। হ্যাঁ, সেইটা চেষ্টা করি। বেঙ্গলি মিডিয়াম থেকে হ্যাঁ, যাচ্ছে, স্বাভাবিক, আপনার হ্যাঁ, একটা ভয় থাকে, যাই হোক যেটা হয়। ইংরেজিতে আপনি ক্লাস নিচ্ছেন, এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ইংলিশই হচ্ছে, সেটাই। ইংরেজি ছাড়া বলার সময় তখন অনেকটা ইস্যু দাঁড়ায়। তো সেই ডেফিসিয়েন্সিগুলো ধরে আমরা চেষ্টা করি যে ওরা যাতে প্লেসমেন্টের আগে যাতে কিছু একটা প্রিপারেশন থাকে। এবার অবভিয়াসলি একটা সেমিস্টারে সব কিছু শেখা যায় না, বাট ওই দিতে দিতে শিখতে হয়। তো ওই প্লেসমেন্ট মানে প্রিপারেশনটা সেই জন্য ইম্পর্টেন্ট। আর আই থিঙ্ক স্টুডেন্টরা তাতে যাদের ইন্টারেস্ট থেকে তারা ওটা খুব হেল্পফুল, মানে গাইড করতে পারি আমরা সাকসেসফুল। আর প্লেসমেন্টের ব্যাপারটা বলি, 117টা কোম্পানি যেটা বললাম, সেখান থেকে 68, অ্যারাউন্ড 68-70, বেশি হতে পারে কম না, সেটা হলো কোর কোম্পানি বেসিক্যালি, যারা এক্সক্লুসিভলি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল মানে স্টুডেন্টদের, ক্যান্ডিডেটদের তারা হায়ার করছে। এবার তাদের রিকোয়ারমেন্ট হয়তো একটু বেশি থাকে, রিকোয়ারমেন্ট ইন দ্য সেন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আইটি যদি 60% থাকে, তারা হয়তো চাইছে 70%। তো সেখানে সেখানে একটু কয়েকটা ক্যান্ডিডেট ছেটে যায়, কিন্তু যারা মানে এখনকার দিনে আপনি দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় কেন, এমনি নর্মাল পড়াশোনা যারা করছে, হ্যাঁ মানে একটু স্ট্যান্ডার্ড স্টুডেন্ট প্রত্যেকেই 60% বললেন বটে, কিন্তু ম্যাক্সিমাম আপনি দেখবেন যে 70-75% বেশি থাকে। না, কিছু কিছু কোম্পানিতে কিন্তু ক্রাইটেরিয়া লেস হচ্ছে। হ্যাঁ, নো আমরা ক্রাইটেরিয়া অনেক থাকে। কোম্পানি দেখেছি নো ক্রাইটেরিয়া, সেখানে কিন্তু ওরকম নয় যে 60%টাই হলেই বুঝতে পারবে, সেখানে কিন্তু সবাই বুঝতে পারবে। ওই একটা আরেকটা থাকে নো ব্যাকলগ। কিছু তো চাইবে কোম্পানি নো ব্যাকলগ, যে সব রেজাল্ট যাতে ক্লিয়ার থাকে সেমিস্টারে। তাছাড়া আমাদের অনেক কোম্পানি মোটামুটি স্টুডেন্টদের মানে এই অপরচুনিটি কম নেই, এটাই বলতে চাইছি। এবার তারা নিজের ক্যাপাসিটি অনুযায়ী বসে, প্লেসমেন্টও হচ্ছে, মানে পাচ্ছে, প্লেসড হচ্ছে, আর পরবর্তীকালেও পাবে। এটা কিরকম স্টুডেন্ট পাচ্ছেন আপাতত কারেন্ট রেকর্ড আমি বলবো, হয়তো কারণ এখনো হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোয়নি, তার সত্ত্বেও বললাম। হ্যাঁ, না সেটা ঠিক আছে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট তো বেরিয়ে গেছে, সরি হায়ার সেকেন্ডারি মধ্যে বেরিয়ে গেছে, জয়েন্টটাও বাকি আছে। জয়েন্টটা বাকি আছে। এবার আমি ফার্স্ট ইয়ারে কিছু দিয়েছি প্লেসমেন্ট। হ্যাঁ, না আমি তা বলছি, আমি বলছি যে স্ট্যান্ডার্ডটা বুঝছো, স্ট্যান্ডার্ডটা 60% সবাই পাচ্ছে বলেই জয়েন করছে, মানে অ্যাডমিশনটা হচ্ছে। স্ট্যান্ডার্ড বললাম, ফিজিক্স কেমিস্ট্রিতে, ফিজিক্স ম্যাথসে যা সমস্যা হয়, আমাদের এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস করানো হয়। মানে ওদের 3টে সাবজেক্ট থাকে ফার্স্ট ইয়ারে, এবার 3টে সাবজেক্ট টোটাল 5 দিন আমার, ঠিক আছে, টোটাল 6 ঘন্টা। তার মধ্যে আমরা এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস ঢুকিয়ে তারা যা সমস্যা থাকে সেই সাবজেক্ট টিচার সেটাকে হ্যান্ডেল করে দেয়। আর রেজাল্টও তেমন, যাই হোক, যা যেটা ডেফিসিয়েন্সি থাকে সেটা ইমপ্রুভ করে, বাট রেজাল্টও তেমন ভালো হয় আমাদের। কারণ বিটেকে ব্যাপারটা হলো যে সাবজেক্ট ম্যাটারটা অনেকটা, মানে অনেক জিনিস পড়তে হয়। মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে অ্যাটলিস্ট মিনিমাম সেমেস্টারে 4টে করে সাবজেক্ট থাকে মিনিমাম, 6-7টা তো কমন, তার সাথে ল্যাব থাকে। তো কারিকুলামটা বিশাল, স্টুডেন্টদের অনেকটা কভার করতে হয়। তো সেখান থেকে তারা যে পারফরমেন্সটা দেয়, মানে ফার্স্টে যা ডেফিসিয়েন্ট, সেটা চেষ্টা করি আমরা যাতে আরও ইমপ্রুভ করা যায়। আপনার ক্ষেত্রে তো আর বলার কিছু নেই, সেটা তো নিশ্চয়ই মানে ইলেকট্রনিক্স ইজ এ বেস অর ফাদার মাদার অফ আইটি অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কারণ ওটা না থাকলে তো আর এটা সৃষ্টিই হতো না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স কিন্তু আলাদা করা যায় না এভাবে। হ্যাঁ, ঠিক আছে, মানে কম্পিউটার সায়েন্সটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সেও কিন্তু অনেক কোডিং সাবজেক্ট আছে, সি আছে, জাভা আছে, পাইথন আছে, এগুলো কিন্তু একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কিন্তু পড়তে হয়। কারণ কি, আমাদের 4th ইয়ার একটা সাবজেক্ট হয় এমবেডেড সিস্টেম আর আইওটি। তো এখন আপনি যদি দেখেন যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এমবেডেড সিস্টেম আর আইওটি রিলেটেডই, কিন্তু ধরুন একটা বাড়িতে মাইক্রোওভেন আছে বা একটা ওয়াশিং মেশিন আছে, সেটা কিন্তু পুরোটাই অপারেট করছে একটা এমবেডেড সিস্টেম আইওটি সিস্টেমে। সেখানে কিন্তু একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের ইকুয়াল প্রায়োরিটি আছে, কারণ তার যে বেসিক যে বোর্ডটা সেটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বানিয়েছে, তার সঙ্গে তাকে কোডিংটাও করতে হয়েছে, কারণ নাহলে মাইক্রোওভেনটা আমার চলবে না, কত টেম্পারেচার বা কত তার যে প্রেশারটা আছে সেটা তার হ্যান্ডেল করতে পারবে না। এই ওভারঅল ব্যাপারটা আমি যেটা বললাম একটু আগে, যে হায়ার স্টাডিতে যেয়ে কিন্তু ওরকম কোনো সেপারেট হয় না, একটা জায়গাতে যে আমার মনে হয় সমস্ত স্টাডি কিন্তু মার্জ করে যায়। সেখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সব, এবং যদি আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে দেখি সেখানে সিভিল, মেকানিক্যাল সবাই একসাথে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর লাহাব অ্যান্ড প্রফেসর কর্মকার। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামী মঙ্গলবার দিন
সন্ধ্যে 7টায় SNU এর অনুষ্ঠান রয়েছে এই ঠিক CTVN এই টাইমে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।